আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলকে সহযোগিতা করা সশস্ত্র মিলিশিয়া গ্যাং সদস্যদের গণ আত্মসমর্পণ শুরু হয়েছে। ফিলিস্তিনি সূত্রের বরাদ্দে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে, এসব ইসরায়েলি দোসর গোষ্ঠীর কয়েক ডজন সশস্ত্র সদস্য সম্প্রতি স্বেচ্ছায় হামাসের নিরাপত্তা সংস্থার কাছে আত্মসমর্পণ করেছেন। শুক্রবারের পর থেকে আত্মসমর্পণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সবচেয়ে বেশি আত্মসমর্পণ দেখা গেছে রাফা ও খান ইউনিসে, যে শহর দুটি ইসরায়েলপন্থী কুখ্যাত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রধান কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এই পরিস্থিতি তৈরি হয়েছে হামাস ঘোষিত 10 দিনের চূড়ান্ত আলটিমেটামের পর। ঘোষণায় বলা হয়েছিল, ইসরায়েলপন্থী এসব মিলিশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই সময়সীমার মধ্যে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিতে হবে। গাজা উপত্যকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার আলটিমেটামের বিষয় নিশ্চিত করে জানায়, আত্মসমর্পণকারীদের মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে এবং প্রক্রিয়া সহজ করা হবে। তবে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বিশ্বাসঘাতকদের ওপর দখলদারদের সুরক্ষার ছাতা বেশি দিন টিকবে না। তারা আরও জানান, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের জাতীয় ঐক্য বিনষ্ট করতে ব্যর্থ হয়েছে এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে দখলদার বাহিনীর তৈরি সন্ত্রাসী গ্যাংগুলো কোনো জনসমর্থন না পাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলি দোসরদের গণ আত্মসমর্পণের এই ঢেউকে বিশেষজ্ঞরা দেখছেন সম্প্রতি ইসরায়েলের অনুগত পপুলার ফোর্সেস বাহিনীর প্রধান ইয়াসের আবু শাবাবের হত্যাকাণ্ডের ফল হিসেবে। গত বুধবার অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে তাকে হত্যা করে, যা ইসরায়েলের মদতপুষ্ট সহযোগী নেটওয়ার্কের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। 2025 সালের মে মাসে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস গাজায় ইসরায়েলি গুপ্ত ইউনিট মুস্তা আরিবিনকে লক্ষ্য করে অভিযান চালানোর পর ইসরায়েলি এজেন্ট হিসেবে আবু শাবাবের ভূমিকা প্রকাশ্যে আসে। গাজা ক্লান্স ইউনিয়নের নেতাদের মতে, তার দায়িত্ব ছিল টানেল শনাক্ত করা এবং প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করা, যে কাজগুলো ইসরায়েল নিজে করতে ব্যর্থ হচ্ছিল। এদিকে তার নিজ তারাবিন গোত্র তাকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। গোত্র নেতারা বলেছেন, তার মৃত্যুর মাধ্যমে একটি লজ্জাজনক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং যারা নিজেদের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের জন্য এটি অনিবার্য পরিণতি। গাজা ক্লান্স ইউনিয়নের এক নেতা মন্তব্য করেন, ইসরায়েলের অর্থায়নে পরিচালিত এসব গ্যাংকে ইসরায়েল যতই সমর্থন দিক, শেষ পর্যন্ত বিলীন হবেই। গাজা উপত্যকার ভেতরে ইসরায়েল সমর্থিত প্রক্সি মিলিশিয়া গোষ্ঠী গড়ে তোলার তেল আবিবের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, এমন স্বীকারোক্তি উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের দোসর ইয়াসের আবু শাবাবের হত্যাকাণ্ড এই ব্যর্থতাকে আরও স্পষ্ট করে তুলেছে। পত্রিকাটি জানায়, আবু শাবাবের নেতৃত্বাধীন পপুলার ফোর্সেস ছিল গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় গড়ে তোলা একাধিক ছোট সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। ইসরায়েলি কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে স্বীকারও করেছেন, তারা গোষ্ঠীটিকে অস্ত্র সহায়তা দিয়েছেন। বড় বিনিয়োগের পরও এই কৌশল সামরিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়। সাবেক শিনবেত কর্মকর্তা শালোম বেন হানানের বরাতে পত্রিকাটি বলেছে, এসব মিলিশিয়ার উদ্দেশ্য ছিল ইসরায়েলি সেনাদের উপর চাপ কমানো, কিন্তু তিনি স্বীকার করেছেন গোষ্ঠীগুলো ছোট, অবিশ্বস্ত ও ইসরায়েলের লক্ষ্য পূরণের জন্য অত্যন্ত দুর্বল। বেন হানান বলেন, তাদের সংখ্যা খুবই কম, জনগণের চোখে তারা সবসময় বিশ্বাসঘাতক, তাদের কাছে যেতে কেউই চাইবে না। তিনি স্বীকার করেন, তার গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর কৌশলগত সমন্বয় ছিল। তিনি প্রতিরোধ যোদ্ধা ও তাদের পরিবারের পরিচয় ইসরায়েলকে সরবরাহ করতেন। প্রতিবেদনে বলা হয়, আবু শাবাব মানবিক সহায়তার ট্রাক লুট করার কারণে ফিলিস্তিনিদের ব্যাপক নিন্দার পাত্রে পরিণত হয়েছিলেন। জাতিসংঘ কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন, ইসরায়েল এসব গ্যাংয়ের মানবিক কাফেলায় হামলা উপেক্ষা করেছে। প্রতিবেদনে এটি ইসরায়েলের কৌশলের গভীর ত্রুটির প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, আবু শাবাবের গোষ্ঠী বা অন্যান্য সশস্ত্র দলের কেউ হামাসের জন্য বাস্তব হুমকি তৈরি করতে সক্ষম ছিল না। পত্রিকার মূল্যায়ন অনুযায়ী গাজায় এ ধরনের প্রক্সি মিলিশিয়া গোষ্ঠী তৈরি করে হামাসকে দুর্বল করার কৌশল বাস্তবে কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিদেশ ভিত্তিক নেতা খালেদ মাশাল গাজায় যে কোনো ধরনের ট্রাস্টি শাসন আরোপের বিরোধিতা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, প্রতিরোধ আন্দোলন থাকবে এবং তাদের হাতে অস্ত্রও থাকবে। মাশাল বলেন, ইসরায়েল জোর জবরদস্তির মাধ্যমে পুরো অঞ্চলকে
তার শর্তে নত করতে চাইছে, এটি এই অঞ্চলের জন্য আসল হুমকি। তার মতে গাজার শাসন অবশ্যই ফিলিস্তিনিদের হাতে থাকবে এবং গাজার ওপর কোনো ধরনের ট্রাস্টি শাসন মেনে নেওয়া হবে না। মার্শালের এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কয়েকদিন পর, যেখানে ট্রাম্প বলেছিলেন তার গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ খুব শিগগিরই কার্যকর হবে। এই পরিকল্পনায় গাজার প্রশাসন একটি আন্তর্জাতিক বাহিনীর হাতে দেওয়ার প্রস্তাব রয়েছে। খালেদ মার্শাল বলেন, নৃশংস গণহত্যা থেমে গেলেও ফিলিস্তিনিরা এখনও অনাহার, অবরোধ, সীমান্ত পারাপার বন্ধ, ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হওয়া এবং জনগণের উপর শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকার মতো পরিস্থিতির মুখোমুখি রয়েছেন। মার্শাল প্রতিরোধ আন্দোলনকে রক্ষার আহ্বান জানান এবং দখলকৃত পশ্চিম তীরকে ইহুদিকরণ এবং সেখানে নতুন ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার উপর জোর দেন। তিনি ফিলিস্তিনিদের চলমান সংগ্রামে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। মার্শাল আরও বলেন, অপরাধী ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক গ্রহণযোগ্য নয়। তারা কখনো কারো বন্ধু হতে পারে না। হামাস নেতা ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। এদিকে হামাসের মুখপাত্র হাজেম কাসেম রোববার বলেছেন, আমরা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য প্রস্তুত। ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পরও আমরা এখনও শারম আল শেখ চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে অটল আছি। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাত্তি জানিয়েছেন, রাফা সীমান্তকে কোনোভাবেই ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পথ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, রাফা কেবল মানবিক সহায়তা পরিবহন এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের সরিয়ে নিতে ব্যবহৃত হবে। রোববার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আবদেল্লাত্তি জানান, রাফা পারাপার নিয়ে মিশর ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে, তবে এর পরিচালনা সম্পর্কে কায়রোর অবস্থান স্পষ্ট ও দৃঢ়। তিনি গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এটি যুদ্ধবিরতি কার্যকর রাখতে এবং ইসরায়েলের সামরিক অভিযান আবার শুরুর অজুহাত দূর করতে সহায়ক হবে। শনিবার দোহা ফোরামের এক প্যানেল আলোচনায় তিনি জোর দিয়ে বলেছিলেন, ইসরায়েলকে সব সীমান্ত পারাপার খুলে দিয়ে গাজার বাধাহীন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে। রাফাকে ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা থেকে সরানোর জন্য ব্যবহারের যে কোনো প্রচেষ্টা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন। সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল বলেছিল, তারা মিশরের সঙ্গে যৌথভাবে রাফা সীমান্ত পুনরায় খোলার কাজ করছে, যাতে ফিলিস্তিনিরা এলাকা ছাড়তে পারে। কিন্তু ইসরায়েলের সেই দাবি প্রত্যাখ্যান করে মিশর। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে আবদুল্লাত্তি বলেন, প্রথম ধাপে কিছু ইতিবাচক ফল এলেও ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘন পরিস্থিতিকে জটিল করেছে। দ্বিতীয় ধাপ যেহেতু ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের সঙ্গে যুক্ত, তাই এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়টাতে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন অপরিহার্য। তিনি স্পষ্ট করেন, এই আন্তর্জাতিক বাহিনী শান্তি চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং শান্তি রক্ষার দায়িত্ব পালন করবে। শান্তি চাপিয়ে দেওয়া আর রক্ষার মধ্যে পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ গাজায় নিরাপত্তা রক্ষায় ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। গাজায় অস্ত্র নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মিশর বিভিন্ন ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে এবং একটি ঐক্যবদ্ধ কর্তৃত্ব না থাকলে ইসরায়েল আবার হামলার অজুহাত তৈরি করতে পারে। আবদুল্লাত্তি আরও জানান, ইসরায়েলের সামরিক অভিযান শেষ হলে গাজা উপত্যকা শাসনের না মিশর না কোনো বিদেশি দেশ যুক্ত থাকবে। ফিলিস্তিনিরাই নিজেদের ভূখণ্ড পরিচালনা করবেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোতে স্টেলথ প্রযুক্তি সংযোজন জরুরি, যাতে ইসরায়েলের অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা আরও বৃদ্ধি পায়। রোববার তিনি বলেন, আমরা যদি ক্ষেপণাস্ত্রে স্টেলথ প্রযুক্তি যুক্ত করতে পারি, তাহলে নিঃসন্দেহে জায়নবাদী শাসনের প্রতিরক্ষা ঢাল ভেদ করার সক্ষমতা আরও বাড়বে। তিনি জুনের মাঝামাঝি ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার যৌথ আগ্রাসনের কথা উল্লেখ করে বলেন, দুই দেশই ভেবেছিল সিনিয়র কমান্ডারদের হত্যা করে ইরানের কমান্ড সিস্টেম ভেঙে দিতে পারবে, কিন্তু এটি ছিল বড় ধরনের ভুল হিসেব। পাকপুর জানান, তার পূর্বসূরির হত্যার পর তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর সহযোগিতায় আইআরজিসির ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ও সিদ্ধান্তমূলক পাল্টা হামলা শুরু করেন। তেল আবিব ধারণা করেছিল ইরান প্রথম দিনে মাত্র 5 বা 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, কিন্তু শুরুতেই ইরান ব্যাপক আকারের অভিযান চালায়, যেখানে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় মাপের ব্যবহারে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু হয়। আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র আক্রমণই ছিল ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ জয় ইরানের অন্যতম প্রধান শক্তি। তিনি বলেন, প্রতিপক্ষ নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তাই ইরানেরও প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।